নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরে, কারণ এখন সময় নগর মহানগরের। প্রথম দফায় ভোট দিয়েছেন 93% মহিলা, অর্থাৎ প্রতি 100 জন মহিলা ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 93 জন। স্বাভাবিকভাবেই এই বিপুল সংখ্যক মহিলা ভোটারের উপস্থিতি এবার ভীষণভাবে প্রাসঙ্গিক হয়েছে ভোট পরবর্তী হিসেব নিকেশে। তাই অবধারিতভাবে ইস্যু হয়ে উঠেছে লক্ষ্মীর ভান্ডার এবং আরজি কর। কার প্রভাব পড়েছে তাই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আমরা যদি 2024-এর নির্বাচনের দিকে তাকাই, তাহলে দেখব রাজ্যের মহিলা ভোটারের সর্বাধিক অংশ আস্থা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ওপর। কিন্তু এর কয়েক মাস পরেই ঘটে যায় আরজি কর কাণ্ড, যা রাজ্য রাজনীতিকে কার্যত টলিয়ে দিয়েছিল। গণ অভ্যুত্থানের মতো রাস্তায় নেমেছিলেন মহিলারা, কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই মহিলা অভ্যুত্থানের মধ্যে এবার ভোটের যুযুধান দুই শিবিরে কোনো ভূমিকা ছিল না। তাই হিসেব আরো জটিল হয়ে গেছে। পরিসংখ্যান বলছে এবারের ভোটে নির্ণায়ক ভূমিকা নিচ্ছে মহিলা ভোটার, কিন্তু তাদের সায় কোন দিকে তা নিয়ে কিন্তু কোনো স্পষ্ট ইঙ্গিত মিলছে না। তাহলে এই বিষয় নিয়ে আমরা বুঝবো এবং জানার চেষ্টা করব। আমরা কথা বলবো আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে এবং এই বিষয়ে দাদার থেকে খানিকটা বোঝার চেষ্টা করব। দাদা, ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী প্রথম দফায় 93% মহিলা ভোট দিয়েছেন। আশা করা যাচ্ছে দ্বিতীয় দফাতেও এই প্রবণতা অব্যাহত থাকবে। যদি থাকে, তাহলে কি ভোটের ফলাফলে মহিলারাই এবারের নির্ণায়ক? এখন বিজেপি বা তৃণমূল এই দুটোই তো এখন রাজ্যে কে ক্ষমতায় আসবে এই দুটো দলের মধ্যে চুলচেরা বিশ্লেষণ চলছে কারা ক্ষমতায় আসবে। প্রথমত এই যে 93.7% বা 5% যে ভোটটাই পড়ুক, অর্থাৎ 93% উপরে ভোটটা পোল হয়েছে। এবার এই 93% মোট ভোট যদি আমি ধরি, এবারে প্রথম দফার যে নির্বাচন, সে প্রথম দফার নির্বাচনে প্রায় 3,64,00,000 মতো মোট ভোটার ছিল। এর মধ্যে প্রায় 48% মতো ছিল মহিলা ভোটার, যা নির্বাচন কমিশনের যে তথ্য আমরা পেয়েছি সেখানে। তো এক্সাক্ট ফিগারটা আমার কাছে মনে নেই টোটাল। তো যাই হোক, এবারে যদি এটাকে আমি বিভিন্ন স্তরে যদি ভাগ করি, এবার এখানে যেটা তৃণমূলের তরফ থেকে যে একটা ন্যারেটিভ বা যে একটা যেহেতু আগামী 29 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফা নির্বাচন, তো সেই দ্বিতীয় দফার নির্বাচনে যাতে কর্মী সমর্থকরা উজ্জীবিত থাকে, সেই জন্য দুই দলই বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তারা তাদের মতন একটা ন্যারেটিভ বাজারে ছেড়েছে প্রথম দফা নির্বাচনে, যে এই মোট 93%-এরও বেশি ভোট পড়ার যে পড়লো সেটাকে নিয়ে। এবার কে গিয়ে এরাও বলছে আমরা 125, ওরাও বলছে আমরা 125, 135, মানে দুজনেই বলছেন। মোদিও বলছেন, অমিত শাহ বলছেন, মমতাও বলছেন, অভিষেকও বলছেন, সকলেই বলছেন, তৃণমূল নেতারাও বলছেন, বিজেপি নেতারাও বলছেন। তো সকলের মুখেই এক কথা, কিন্তু প্রশ্ন যেটা, যদি রাজনৈতিক বিশ্লেষক যারা তারাও কিন্তু চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে, এবং এই বিশ্লেষণটা কিন্তু আগামী 29 এপ্রিল নির্বাচন শেষ হবে সন্ধ্যে 6টায়। তারপরে দেখা যাবে সমস্ত টেলিভিশন চ্যানেলই, ন্যাশনাল বলো বা আমাদের রাজ্য স্তরের যেগুলো, সমস্ত জায়গাতে রিজিওনাল চ্যানেল যেগুলো, সমস্ত জায়গাতে কিন্তু এক্সিট পোল প্রকাশিত হবে, এবং সেই এক্সিট পোলেও কিন্তু অনেকটা এর প্রকাশ হবে। কিন্তু আপাতত যদি আমরা এটাকে বিশ্লেষণ করি, যে মোট পুরুষ ভোটার যেটা, সেটা দেখা যাচ্ছে 92% ভোট দিয়েছে, আর মোট মহিলা ভোটার যারা ছিলেন তাদের দেখা যাচ্ছে প্রায় 93% ভোট দিয়েছে। তো এইখানটা থেকেই দুটো বিষয় যদি আমরা নিয়ে আসি, যে এই যে মহিলা ভোটাররা, এবার মহিলা ভোটারদের যদি আমরা তিনটে ভাগে ভাগ করি। কোন তিনটে ভাগ? একটা হচ্ছে যে মহিলা ভোটারদের মধ্যে তো জেন জি, অর্থাৎ যারা তরুণ প্রজন্মের ভোটার তারা রয়েছে, সেই ভোটটা একটা। দ্বিতীয়ত হচ্ছে এই যে মানে আমি যদি 18 থেকে 30-32 পর্যন্ত একটা ধরি, তারপর 32 থেকে 45 পর্যন্ত ধরতে হবে, 45 থেকে তারপরে উপরে তিনটে পার্টে যদি ধরি, এই তিনটে পার্টে কিন্তু এবারে মহিলাদের ভোট ভাগ হওয়ার সম্ভাবনা আছে। জেনজির ভোটটা কিন্তু সত্যি সত্যি কি তৃণমূলের দিকে যাবে, এইটা একটা বড় প্রশ্ন আছে। কিন্তু
যা প্রবণতা, এই ভোটটা কিন্তু সাধারণত নরেন্দ্র মোদী বা বিজেপির দিকেই যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমি যেটা বললাম, তরুণ প্রজন্মের ম্যাক্সিমাম বেশিরভাগ ভোটটা। এরপরে আসছি এই যে মধ্যবয়স্ক, যেটা 32 থেকে যদি আমরা 45 পর্যন্ত ধরি, এই ভোটটা কোন দিকে যাবে। দেখো এর মধ্যে কিন্তু হ্যাঁ ম্যাক্সিমামই কিন্তু লক্ষ্মীর ভান্ডার পায়। হ্যাঁ তো এই যে লক্ষ্মীর ভান্ডারের এই ভোটাররা, এই ভোটটা কিন্তু কিন্তু প্রথম দিকে যদি 2021 দেখি এবং 2024 দেখি, এই দুটো ভোটই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিকেই গেছিল বেশিরভাগ ভোটটা, মানে মহিলাদের পুরো ভোটটাই প্রায় বলা যায়। তো এইখানটা থেকে এই যে লক্ষ্মীর ভান্ডার প্রথমে 2021 হলো 500 টাকা, 2024 হলো 1000 টাকা, এই দুটোই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুফল ঘরে তুলেছেন। এই ঠিক ভোটার যারা লক্ষ্মীর ভান্ডার পান, লক্ষ্মীর ভান্ডারটা পান আর কি। হ্যাঁ, তো এইখানটাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই যে লক্ষ্মীর ভান্ডারের ভোটটা, এবার কিন্তু এখান থেকে কিন্তু একটা ভাগ বসাবে গেরুয়া শিবির। কেন ভাগ বসাবে? দুটো জিনিস। একটা হচ্ছে মানুষের চাহিদা দিন দিন বাড়তে থাকে। যখন 2021-এ প্রথম লক্ষ্মীর ভান্ডার চালু হয়েছিল ভোটের আগে আগে, তখন কিন্তু মানুষের মনে এই প্রবণতাটা আসেনি, কিন্তু যখন পেতে শুরু করলো 500টা 1000 হলো, 1000টা 1500 হলো, অর্থাৎ এই যে ভাতা বা ডোল যেটা আমরা বলি, তাতে কিন্তু মানুষ যখন বোঝানো হলো মানুষকে যে তোমার টাকা তোমাকে দিচ্ছে, অর্থাৎ আমরা ট্যাক্স যে জিনিসপত্র কিনছি ট্যাক্স পাচ্ছে, একদিকে হচ্ছে সিজিএসটি, একটা হচ্ছে আরেকটা হচ্ছে রাজ্যের জিএসটি আছে, সেন্ট্রালের জিএসটি আছে। তো এই দুটো জিএসটি ভাগ হয়। তো আমরা যে জিনিসপত্র কিনছি আমাদের থেকে সেই ট্যাক্স কাটছে, সেই ট্যাক্সের টাকায় আমরা বা আমরা তেল, গাড়ির তেল বা অন্যান্য যা কিছু আছে সেখান থেকেও সরকার টাকা পায়। তো এই টাকাটাই তো দিচ্ছি, তো অতএব আমার টাকা আমাকে দিচ্ছে, এই প্রবণতায় এসছে। কিন্তু এখন যেটা হয়েছে যে আমার টাকা আমার দিচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, ও তো কেউ তো নিজের ঘরের টাকা দিচ্ছে না। এই জায়গাটা থেকে যদি দেখো, এর পরে যে প্রসঙ্গটা আসছে সেটা হচ্ছে যে বিজেপি এই 1500টাকে ডবল করে দিল 3000, এবং যুবসাথী প্রকল্প যেটা ছিল সেটাকে ওরা 3000 করে দিল। এইখানটাতেই কিন্তু একটা বড় এই যে লক্ষ্মীর ভান্ডার, ধরো যদি আমি তিনটে ভাগ যদি ধরি, যে 100 জন মহিলা, 20 জন হয়তো জেনজি, 30 জন বা 40 জন হয়তো কি বলে ওই মধ্যবয়স্ক। মধ্যবয়স, হ্যাঁ, এবং শেষের দিকে যারা বার্ধক্য ভাতা বা পায়, এটা যদি ধরি, তো এই ভোটটা কিন্তু এখান থেকে কিন্তু ডিভাইডটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার থেকে একটা পার্সেন্টেজ ভোট। কারণ দুটো জিনিস, একটা হচ্ছে কিছু মানুষ আছে যারা পাচ্ছেন, যাদের খুব প্রয়োজন, তাদের যদি বোঝানো হয় যে আরে ওরা এলে তো দেবে কি দেবে না ঠিক নেই, প্রতিশ্রুতি দিচ্ছে না, দেবে না, এরকম ব্যাপার। অনেকেই আছে যে না ওনারা তো দেবেন, তো এই করে কিন্তু একটা পার্সেন্টেজ কেটে যাবে। তো এইভাবে যদি দেয়, তারপরে বার্ধক্য ভাতা বা আর যেগুলো রয়েছে আর কি, বিধবা ভাতা একেবারে। কিন্তু দাদা এ তো গেল হ্যাঁ, ভাতার কথা, হ্যাঁ, কিন্তু শুধুমাত্রই ভাতা পাচ্ছি এবং ভোট দিচ্ছি এমন ভাবনা চিন্তার বাইরে গিয়েও যারা ভাবেন, তারা তো কোথাও গিয়ে নিরাপত্তার দিক নিয়েও প্রশ্ন তুলছেন, এবং রাজ্য সরকারের আইনি প্রশাসনিক যে তৎপরতা সেই বিষয়গুলো নিয়েও প্রশ্ন তুলেছেন। এবং তারা যে সরকারেই আসুক, নতুন কোনো সরকার আসুক বা পুরনো সরকার থেকে যাক, যে বিষয়টাই হোক, প্রশাসনিক তৎপরতা এবং অপরাধ, এর যে অপরাধ হওয়ার প্রবণতা, এই বিষয় নিয়ে যারা প্রশ্ন করছেন তাদের ভোটটাও তো গুরুত্বপূর্ণ, তারাও তো এবারে ভোট দেবেন। আমি এই জায়গাটাতে আসলাম, এই যে যেটা বলছিলাম আমি ওখান থেকে এই জায়গায় আসি, এই যে যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন, ঠিক আছে, সেখানেও কিন্তু একটা ভোট কাটিং এর সম্ভাবনা রয়েছে। তো এটা তো গেলে একদিকে, তেমনি ওই যুবসাথী যে প্রকল্প, সেটাও কিন্তু একই জিনিস, এই ভোটটা। আর এর পরে যদি আমরা আসি, যে এর বাইরেও কিন্তু একটা পার্সেন্টেজ অফ মহিলা রয়েছে, মহিলা যারা টাকা দিচ্ছেন, ঠিক আছে, আমাদের টাকা আমাদের দিচ্ছেন, কিন্তু আমাদের ছেলে মেয়েদের তো চাকরি দিতে হবে। আমাদের ছেলেমেয়েরা তো এ রাজ্যে চাকরি পাচ্ছে না, সরকারি চাকরি নেই, সমস্ত জায়গায় কন্ট্রাকচুয়াল বেসিস চাকরি শুরু হয়েছে, গত পুলিশের চাকরি নেই, শিক্ষায় চাকরি নেই, শিক্ষায় দুর্নীতি হয়েছে, স্বাস্থ্যের এই অবস্থা, এই পুরো বিষয়গুলো কিন্তু যেমন একদিকে রয়েছে, তখন এই বহু মহিলা আছেন যারা বলতে শুরু করেছেন আমরা ভাতা চাই না, আমাদের ছেলেমেয়েরা চাকরি পাক। তাহলে এই একটা পার্সেন্টেজ যদি যায়। তারপরে যে প্রসঙ্গ সেটা হচ্ছে যে এইবারে কিন্তু 2024-এর নির্বাচনের ঠিক 1.5 মাসের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় সাফল্য পেলেন, মহিলাদের ভোটে এলেন, 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছিলেন, কিন্তু ঠিক তার 1.5 মাসের মাথায় কিন্তু কি ঘটনা ঘটেছিল,
আরজি করের ঘটনা ঘটেছিল। 24-এর লোকসভা নির্বাচনের আগে আগে উঠে এসেছিল শেখ শাহজাহানের কাহিনী, সন্দেশখালী হুম। মহিলাদের উপর অত্যাচার। হ্যাঁ, সেই পিঠে কাহিনী আমরা কেলেঙ্কারি। দেখেছি কিভাবে হ্যাঁ। কিভাবে আমরা দেখেছি সন্দেশখালীর সেই ঘটনা। তো সন্দেশখালীর সেই ঘটনা কিন্তু নাড়িয়ে দিয়েছিল। তো সেই সন্দেশখালীর ঘটনার পরে যখন মানুষ রাস্তায় নেমে পড়লো, সেটা একটা মহিলাদের সুরক্ষা নিয়ে একটা প্রশ্ন, নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল। তারপরে সেই ফেক ভিডিও বা যাই হোক বিভিন্ন রকম ভিডিও করে সেটাকে একটা ব্যাকআপ দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আদৌ ওই যে সন্দেশখালীর ঘটনা, যে মহিলারা মুখ খুলেছিলেন, তাদের ঘটনাটা তো মিথ্যে বলে প্রমাণ হয়নি। ভোটে আমি জিততে পারি, কিন্তু তাদের যে বিষয়গুলো সেটা কি সলভ হয়েছে? হয়নি। এর সঙ্গে যদি তার পরপরই যে আরজি করের ঘটনা, এইটা কিন্তু সারা বাংলার, আমরা যে বয়সে এখন দাঁড়িয়ে আছি, অনেক আন্দোলন দেখেছি, বামেদের আন্দোলন ছোটবেলা থেকে দেখেছি, ট্রাম পোড়ানো দেখেছি, 5 পয়সাটা, তখন আমরা খুব ছোট, ঠিক আছে, আমরা দেখেছি। কিন্তু আমরা এটা দেখিনি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে একটি মেয়ে, তার এরকম জীবন গেছে এরকম ভাবে একটা হাসপাতালে, সরকারি হাসপাতালে, যেখানে মানুষের নিরাপত্তা পাওয়ার কথা, সেখানে একটি মেয়ে, তার জীবন চলে গেল, তাকে ধর্ষিত হতে হলো, অভিযোগ যে তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে খুন করা হয়েছে, এবং সেটা ধামাচাপা দেওয়ার জন্য সরকারি তরফে যে তৎপরতা আমরা দেখেছিলাম, এটা কিন্তু মানুষ মেনে নিতে পারেনি। হয়তো সেটাকে কোনো রকম ভাবে ব্যাকআপ দেওয়ার চেষ্টা হয়েছে, আন্দোলনটা অনেক জায়গায় গেছে, মানুষ রাত দখল করেছিল, কারা? মহিলারা। আমরা দেখেছিলাম গাড়ি নেই, ঘোড়া নেই, কিছু নেই, মহিলারা হেঁটে হেঁটে যাচ্ছেন রাতের বেলায়, যে তারা এই আন্দোলনে সামিল হয়েছে বাড়ি থেকে বেরিয়ে। হ্যাঁ, মহিলারা কিন্তু দলে দলে সামিল হয়েছে, কলকাতা তো বটেই, জেলায় জেলায়, এটা শুধু কলকাতায় হয়নি, জেলায় জেলায় হয়েছে। এটা কিন্তু একটা বিরাট ঘটনা। আর শুধু এটা রাজ্য না, রাজ্য ছাড়িয়ে দেশ তথা বিদেশেও কিন্তু মহিলাদের এই বিষয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছে। হ্যাঁ, তো এটাই বলছি যে শুধু আমাদের রাজ্য নয়, আমাদের এই মানে আমাদের এই কলকাতা শহর নয়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা শহরে, এবং ভারতবর্ষের অন্যান্য শহরেও এটা হয়েছে, বিদেশেও এটা হয়েছে। তো এই জায়গা থেকে মানুষের মনে কিন্তু ওই আরজি করের ঘটনা আর যোগ যায়নি। সেই সঙ্গে আরজি করের যে নির্যাতিতা মহিলা, তার মা রত্না দেবনাথ, তিনি যখন ভোটের ময়দানে নামলেন যে প্রতিশোধ নিতে হলে আমাকে কোনো একটা দলের সঙ্গে থাকতে হবে, এটাও কিন্তু মহিলাদের একটা নাড়া দিয়ে গেছে। তো এই জায়গাটা থেকে যে নারী সুরক্ষার একটা বিষয় আছে না, যদি কামদুনি থেকে শুরু করি, এই সরকারের আমলে পরপর যে ঘটনাগুলো ঘটেছিল, এখানে কিন্তু নারীদের ভোট যে পুরো ওই লক্ষ্মীর ভান্ডারের জন্য সোজা চলে যাবে, এইটা কিন্তু ভাবার খুব একটা কারণ আমরা মনে করছি না। অবশ্যই হয়তো যাবে, কিন্তু এইটা ঘটনা যে একদম লক্ষ্মীর ভান্ডারে যে ভোটটা পেয়েছিল, সেটা যদি কেউ মনে করে যে হ্যাঁ আমরা এই জন্যই পুরো ভোটটা পেয়ে যাবো, মহিলাদের পুরো ভোটটা পাবো, সেটা কিন্তু একটু এবারে কিন্তু অসুবিধে আছে, অনেকগুলো জায়গা থেকে কিন্তু ডিভাইড হবে ভোট। কিন্তু দাদা, এখানে তো আবার কিছু সংখ্যক মানুষ তো এই প্রশ্ন তুলছে যে এর অল্টারনেটিভ যদি বর্তমান সরকার যে সরকার ছিল, সেই সরকারের অল্টারনেটিভ যদি আমরা এই প্রধান বিরোধী দলকে জায়গা দিই, তাহলে সেক্ষেত্রেও হাতরাসের ঘটনা, উন্নাওয়ের ঘটনা, সেই প্রসঙ্গও তো উঠে আসছে। সেটাও তো কোথাও কোথাও গিয়ে মহিলাদের উপরে প্রভাব ফেলছে, যে আদৌ কি যে নতুন সরকার আসবে তারাও কি সুরক্ষা দিতে পারবে, আদৌ কি সম্ভব? এ নিয়েও তো তার প্রশ্ন, একটা দোটানার মধ্যে পড়ছেন। তাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যেই সরকারই আসুক, কোনো সরকার কিন্তু কোনো ক্রাইমকে প্ররোচিত করে না বা প্ররোচনা দেয় না। কোনো ধর্ষককে সরকার বলে না বা কোনো দল বলে না যে ধর্ষণ করো বা কি বলে, তাদের প্ররোচিত করে না। কিন্তু ঘটনা যদি ঘটে, তার যথাযথ ব্যবস্থা নেওয়া, সেই ঘটনার সাথে সাথে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া, এটাই হচ্ছে একটা সরকারের কাছে মানুষের দাবি, মানুষের আশা। মহিলাদেরও সেই আশাই ছিল যে আরজি কর নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠে এসেছে, হাতরাস নিয়েও প্রশ্ন উঠেছিল, কিন্তু সেই হাতরাস কিন্তু পরপর পরপর যদি দেখো যে উন্নয়ন যে ঘটনাগুলো বলা হচ্ছে বা হচ্ছে, দেখো একটা ঘটনাও কাঙ্ক্ষিত নয়, কিন্তু ঘটনা যদি ঘটে তার জন্য প্রপার ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শুধু ওই উত্তরপ্রদেশে ঘটেছে, গুজরাটে ঘটেছে, বিহারে ঘটেছে বলে যদি আমরা সেটাকে সবসময় আমরা উদাহরণস্বরূপ টানি,
তাহলে কিন্তু কোনোদিনই অপরাধ কিন্তু সেই মানে কি বলবো কমবে না, অপরাধ বরং বাড়বে, অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে। হুম। তাই আর্চিকরের ঘটনা বলো, কামদুনির ঘটনা বলো, বা অন্যান্য ওই যে সন্দেশখালীর ঘটনা বলো, এই ঘটনাগুলো যে ঘটেছে, এগুলো যতদিন না প্রকাশ্যে এসেছে, আজকে এটা তো ঘটনা যে আমরা যারা সাধারণ মানুষ তারা কোথায় নিরাপত্তা আছে বলে মনে করি? একটা থানায় যাব, এখানে আমার নিরাপত্তা আছে। একটা হাসপাতালে যাব, এখানে আমার নিরাপত্তা আছে। একটা সরকারি প্রতিষ্ঠানে যাব, এখানে আমার নিরাপত্তা আছে। কিন্তু সেই হাসপাতালে যিনি ডাক্তার, যিনি চিকিৎসা করছেন, যিনি ডিউটিতে আছেন, তিনি কিভাবে মারা গেলেন? তাকে, তার মাকে ভুল ইনফরমেশন দিয়ে হাসপাতালে আনা হলো, তার মা বাবাকে। তারপরে আনার পরে যে ঘটনা পরপর, অর্থাৎ যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে যাতে বেশি না প্রকাশ্যে আসে, ধামাচাপা দেওয়ার জন্য যে যে ঘটনা করা হয়েছে, সেটার জন্য কিন্তু মানুষের ক্ষোভ, মানুষের একেবারে রাগ। একেবারে দাদা, এখানে আরেকটা বিষয় কিন্তু ব্যাপার। ভুলে গেলে চলবে না, কসবা ল কলেজ। যেমনটা আপনি বললেন যে আমরা নিরাপত্তার জন্য পুলিশ স্টেশনকে বলবো, হাসপাতালকে, তেমনি কলেজ, স্কুল, কলেজটাও তো একটা নিরাপত্তার ভীষণভাবে প্রাধান্য পাওয়া জায়গা। সেখানেও কিন্তু কসবা ল কলেজের ঘটনা চোখের সামনে উঠে এসেছে। হ্যাঁ, একদম, মানে আমি ওটাই বলছিলাম যে কসবা ল কলেজও একই, কিন্তু এটাও ঘটনা যে দেখো কসবা ল কলেজে যে ঘটনাটা ঘটেছিল, হ্যাঁ, সেখানে কিন্তু দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছিল, মানে তৎপরতার সঙ্গে সমস্ত কিছু করেছে। হ্যাঁ, হয়তো আগে গাফিলতি ছিল, দেখো সেগুলো সংবাদ মাধ্যম হোক কি প্রশাসন হোক, যে একটা কলেজে যে দাদাগিরি বলা যায় বা যাই হোক, ইউনিয়নের যে দাদাগিরি হোক বা যাই হোক, সেটা কেন আগে থেকে নিয়ন্ত্রণ করা হয়নি, এগুলো নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, সেটা আগের বিষয়। কিন্তু ঘটনা ঘটার পরে, কসবা ল কলেজের ঘটনা ঘটার পরে কিন্তু প্রশাসন যেভাবে ব্যবস্থা নিয়েছে বা যে তৎপরতার সঙ্গে পুরো জিনিসটাকে দেখা হয়েছে, সেটা যদি আরজি করের ঘটনায় দেখা হতো, তাহলেও কিন্তু এত বড় মানে হয়তো মানুষকে এইভাবে রাস্তায় নামতে হতো না। তাই এই যে আগামী যে 29 এপ্রিল যে দ্বিতীয় দফার নির্বাচন 142টি আসনে, এখানেও কিন্তু প্রায় 3 কোটির ওপরে মানুষ কিন্তু ভোট দেবেন, এবং তাতেও কিন্তু যে পরিমাণ মানুষ, কারণ এবারের ভোটটা একটু অন্য রকম, আমরা এই নিয়ে আলোচনা করেছি, অন্য রকম। কারণ হচ্ছে একদিক হচ্ছে যে যেভাবে প্রথম দফার ভোট নিরাপত্তা যেভাবে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে, সত্যি নির্বাচন কমিশনকে কিন্তু স্যালুট করা যায়। দুই একটি বিক্ষিপ্ত ঘটনা, খুব গুনে গুনে বলা যায় সেগুলো দুই একটি বিক্ষিপ্ত ঘটনা। সব থেকে বড় জিনিস হচ্ছে যে যখন নির্বাচনের পরে আমরা বিগত অতীতের যে জিনিসগুলো দেখেছি, যে নির্বাচনের পরের দিন সংবাদ মাধ্যমে যে মানে খবরের কাগজের পাতায় যে খবর বা যে রক্তাক্ত ছবি আমরা দেখতাম, এবারে কিন্তু প্রথম দফা নির্বাচনের পরের দিন কোনো খবরের কাগজ কিন্তু সেই রক্তাক্ত ছবি দেখাতে পারেনি। হয়তো দেখিয়েছে ছোটখাটো ঘটনা, কিন্তু বড় কোনো ঘটনা ঘটেনি। তো 29 তারিখেও কিন্তু একই জিনিস চলবে, এবং এর থেকে টাইট সিকিউরিটি হবে। মানুষ কিন্তু দুহাত তুলে ভোট দেবে। এবার ভোটটা কাকে দেবেন সেটা পরের কথা। দেখো, তৃণমূল হোক বা বিজেপি হোক, যেই ভোটের বাক্স খোলার পরে যেই ক্ষমতায় আসুক, এইবারে কিন্তু না বিরোধীরা, যেই বিরোধী হোক, এতদিন বিরোধীরা যা অভিযোগ করতো কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূলের বিরুদ্ধে, যে ভুতুরে ভোটার, ফলস ভোট, রিগিং, এইসব বলতো, এইবারে কিন্তু আর এইসব বলা যাবে না। ভোটটা কিন্তু মানুষ এবার নিজের ইচ্ছায় দিচ্ছে, কাউকে কোনো প্রভাবিত করা হচ্ছে না। একটি ঘটনা এরকম নেই, দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। তাই 29-এর নির্বাচন কিন্তু এমনই হবে। আর এই যে 152টা আসনে ওই যে 93% ভোটের পরে পুরুষ এবং মহিলা ভাগ করে যে দেখানো হচ্ছে যে 93% ভোট সেটা মহিলারা দিয়েছেন, এবং সেটা তৃণমূলের পক্ষে যাবে বলে একটা ন্যারেটিভ দেওয়া হয়েছে, এটা কিছুই নয়। এইটা হচ্ছে তৃণমূল আগামী দিনে তাদের সমর্থকদের উজ্জীবিত করছে, পাশাপাশি বিজেপিও একই রাস্তায় কিন্তু হাঁটছে। একেবারে দাদা, এখানে আরেকটা বিষয় আমি প্রশ্নটা আসতে চাইবো, যে সংখ্যালঘু ভোট, আমরা যতবার এই নির্বাচন নিয়ে আলোচনা করেছি ততবারই কিন্তু উঠে এসেছে সংখ্যালঘু ভোট। সেক্ষেত্রে আমরা আজকে যখন মহিলা ভোটার নিয়ে কথা বলছি, সেক্ষেত্রেও কিন্তু একটা অনেকটাই শতাংশ কিন্তু সেখানে সংখ্যালঘু নারীরাও থাকছে, সংখ্যালঘু মহিলারাও থাকছে। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের মধ্যে কিন্তু একটা, এই যে বলা হয় সংখ্যালঘুরা বিজেপি বিরোধী বা মনোভাব, তারা ভয়ে থাকেন, আতঙ্কে থাকেন,
থাকেন, কিন্তু মহিলাদের মধ্যে কিন্তু একটা অদ্ভুত প্রবণতা দেখা গেছে, কারণ 3 তালাক তুলে দেওয়া, হিজাবকে কম্পালসারি না করে তাদেরকে কিছুটা স্বাধীন করার প্রচেষ্টা যেটা কেন্দ্রীয় সরকার চেষ্টা করেছে, সেটার জন্য কিন্তু একটা গুডউইল তৈরি হয়ে গেছে। সংখ্যালঘু মহিলাদের কথা বলছি শুধু, সেই জায়গাটা থেকে কি বলা যেতে পারে যে সেই ক্ষেত্রটা থেকে সংখ্যালঘু মহিলাদের থেকে বিজেপি খানিকটা পালে হাওয়া পেতে পারে? খুব সম্ভাবনা কম। অর্থাৎ সংখ্যালঘু ভোটটা যদি আমরা দেখি, সংখ্যালঘু মহিলাদের ভোটের বেশিরভাগটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, একদম মানে সংখ্যালঘু ভোটের মহিলাদের ভোট অফ পার্সেন্টেজ সেটা তারাই পাবে। হিন্দুদের ক্ষেত্রে কিন্তু এটা ঘটনা যে ওই যে আমি প্রথম দিকে যে আলোচনাটা করছিলাম, যে যে ডিভাইড গুলো দেখাচ্ছিলাম, যে লক্ষ্মীর ভান্ডার যেরকম ওদের 3000, 1500, 3000, 3টে ভাগ, 3টে স্তর। এখানে কিন্তু আরো একটা বিষয় রয়েছে যে মহিলাদের কাছে, সেটা হচ্ছে যে টাকা তো পাবোই, কিন্তু আমার ধর্মকে রক্ষা করতে হবে। আর এই ধর্মকে রক্ষা করতে হলে হিন্দুত্ব একটা জায়গা, হিন্দু মহিলাদের ভোটও কিন্তু বিজেপির বাক্সে যাবে। তো এই জায়গাটা থেকে মুসলিম মানে সম্প্রদায়ের মহিলা ভোটটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্সে বেশিটা যাবে। আর হিন্দুদের ক্ষেত্রে অনেকটা মহিলাদের একটা পার্সেন্টেজ অফ ভোট, যারা হিন্দুত্ব নিয়ে, যারা ধর্ম নিয়ে ভাবেন, তাদের বিশেষ করে পূর্ববঙ্গের মহিলারা, বিশেষ করে যারা একটু পুরোনো দিনের মানুষ, যারা 71-এর ওই সময়কার যারা চলে এসছেন, এই ভোটটা কিন্তু, এই মহিলাদের ভোটটা কিন্তু বিজেপির দিকেই যাবে। অনেক ধন্যবাদ দাদা। আজকে আমরা কথা বললাম নির্বাচনে, সেক্ষেত্রে 93% প্রায় মহিলা ভোটার তারা ভোট দিয়েছেন। স্বাভাবিকভাবে প্রথম দফার নির্বাচনের পরবর্তীতে এখনো 29 তারিখ বাকি, এবং এই প্রবণতা যদি 29 তারিখেও দেখা যায়, তাহলে কিন্তু সরকার নির্বাচনের ক্ষেত্রে, সরকার নির্ধারণের ক্ষেত্রে কিন্তু অনেকটাই মহিলা ভোটাররা তারা কিন্তু নির্ণায়ক শক্তি হয়ে নিজেদের সামনে নিয়ে আসতে পারেন। আর স্বাভাবিকভাবে এক্ষেত্রে প্রশ্ন থাকছে, তাহলে কি প্রত্যাবর্তন না পরিবর্তন? কোন দিকে মহিলাদের পাল্লা ভারী বলে মনে হচ্ছে, এই প্রশ্ন কিন্তু থাকবে। আমরা অনেকটাই আলোচনার মাধ্যমে খানিকটা বোঝার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম। এই মুহূর্তে নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর ফিরছি খুব শীঘ্রই।